আচ্ছা, এখানে আমি আজকে থিওরিগুলো বলে দিচ্ছি পুরো, পরের দিন নিউমারিক্যালগুলো আমরা সলভ করবো। এখানে যে কটা থিওরি আছে যতটা পারা যায়। এই ক্যালোরিমেট্রি, থার্মাল এক্সপানশন, এগুলো খুব সহজ জিনিস, খুবই সহজ। এগুলো নিয়ে প্রথম কথা হচ্ছে এগুলো অত হাই ইল্ডিং টপিক না। থার্মালের হাই ইল্ডিং টপিক কোনগুলো? নাম্বার ওয়ান থার্মোডিনামিক্স, হাইয়েস্ট, মানে বেশি আসে কোশ্চেন। তারপরে কাইনেটিক থিওরি, তারপরে হিট ট্রান্সমিশন। এই তিনটের পরে হচ্ছে এগুলোর প্রায়োরিটি। মানে এগুলো নিয়ে বিশাল কিছু চাপ নিয়ে লাভ নেই। এগুলো যে প্রত্যেক বছর আসে এরকমও না, রুটিনলি প্রত্যেক বছর যেগুলো আসবেই সেটা হচ্ছে তিনটের কোশ্চেন আসে: হিট ট্রান্সফার, কাইনেটিক থিওরি, থার্মোডিনামিক্স। এক্সপানশন এগুলো মাঝে মধ্যে আসে। ক্যালোরিমেট্রি যেমন স্টেট চেঞ্জের অঙ্ক যেই ম্যাথসে দেয়, নিটে খুব বেশি চল নেই। মানে খুব দেখে তোমরা পিওয়াইকিউ সার্চ করলে বুঝতে পারবে অনেক কম কোশ্চেন এসছে। এই জন্য এগুলো নিয়ে বেশি চাপ নেবে না, ঠিক আছে? আমি যেটুকুনি বলে দিচ্ছি বোঝো, পরের দিন কিছু অঙ্ক করিয়ে দেবো। আচ্ছা, টেম্পারেচার, বিভিন্ন ধরনের টেম্পারেচার স্কেলের মধ্যে রিলেশনটা হচ্ছে স্কেলের যে রিডিং মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট বাই আপার ফিক্স পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্স পয়েন্ট। এই জিনিসটা যে কোনো স্কেলের ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে। এবার ধরো কোনো একটা টেম্পারেচার, সেটা সেন্টিগ্রেডে ধরো সি রিডিং দেখাচ্ছে, সেটাই ফারেনহাইটে এফ, সেটাই রয়মার স্কেল আর, বা সেটাই কেলভিনে যদি কে দেখায়, ওই একই টেম্পারেচার বিভিন্ন স্কেলে বিভিন্ন রিডিং দেখাচ্ছে। তাহলে সবগুলো স্কেলের মধ্যে সম্পর্ক কি হবে? সেটা হচ্ছে এই রিলেশন অনুযায়ী সি মাইনাস জিরো বাই 100 minus 0 equal to f minus 32 by 212 minus 32 equal to r minus 0 by 80 minus 0 equal to k minus 273 by 373 minus 273, এরকম ভাবে আসবে। তাহলে এখানে ফারেনহাইট আর সেন্টিগ্রেডের রিলেশন হচ্ছে c by 5 হচ্ছে f minus 32 by 9, আর কেলভিন আর সেন্টিগ্রেডের রিলেশন হচ্ছে c equal to k minus 273। ঠিক আছে, এরকম ভাবে জানবে এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের টেম্পারেচার চেঞ্জের মধ্যে কি রিলেশন? এগুলো হচ্ছে টেম্পারেচার রিডিং এর রিলেশন। এবার রিডিং এর যে চেঞ্জ, তার রিলেশন কি? সেটা হচ্ছে ডেল্টা সি যদি সেন্টিগ্রেডে চেঞ্জ হয়, তাহলে সেটা ফারেনহাইটে যেটা হবে ডেল্টা সি বাই 5 ইকুয়াল টু ডেল্টা এফ বাই 9 ইকুয়াল টু ডেল্টা কে বাই 5। তার মানে ডেল্টা সি আর ডেল্টা কে সমান। এর মানে কি? সেন্টিগ্রেডের টেম্পারেচারের চেঞ্জ আর কেলভিনের চেঞ্জ একই হয়। ধরো তোমাকে বললো সেন্টিগ্রেডে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের চেঞ্জ, সেটা কেলভিনে কিন্তু 100 কেলভিনেরই চেঞ্জ হবে, ফারেনহাইটে কিন্তু সেটা হবে। ঠিক আছে, তোমার সেন্টিগ্রেডের চেঞ্জ যদি 100 হয়, তাহলে ফারেনহাইটের চেঞ্জটা হবে 180। কারণ যেখানে 100 বসিয়ে দিলে 100 বাই 5 করলে 20, 9 দুগুনি 18, 180 ডিগ্রি চেঞ্জ হবে ফারেনহাইটে কি। চেঞ্জ আর রিডিং এর ফর্মুলা কিন্তু আলাদা আলাদা। একটা ইনফরমেশন মনে রাখবে, সেটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট মানে যে টেম্পারেচারে একটা সাবস্টেন্সের তিনটে ফেজ, সলিড, লিকুইড, গ্যাস, তিনটে কো এক্সিস্ট করে, তাকে বলে তার ট্রিপল পয়েন্ট। ওকে, ওয়াটারের ট্রিপল পয়েন্ট হচ্ছে নিয়ারলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ, জল এবং জলের যে ভেপার, এই তিনটেই কো এক্সিস্ট করে একসাথে। ঠিক আছে, ভেপার মানে কিন্তু স্টিম না। ভেপার তার 0 ডিগ্রিতে ভেপার কি করে আসবে? ভেপার তো যে কোনো টেম্পারেচারেই তার ভেপার স্টেট এক্সিস্ট করতে পারে। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে কমে আসবে না, 0 ডিগ্রি থেকে এক্সিস্ট করা শুরু করছে। তাহলে 0 ডিগ্রিকে বলা হচ্ছে, বা 273.16 কেলভিন, এটাকে বলে ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্টের ডেফিনেশন এখানে দেওয়া আছে। আচ্ছা, ক্যালোরিমেট্রির প্রবলেম যখন সলভ হবে তখন সেটা আমরা আলোচনা করবো। ক্যালোরিমেট্রিতে প্রবলেমের মধ্যে দিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, থার্মাল এক্সপানশন অফ সলিড, লিকুইড, গ্যাস, কি কি ফর্মুলা মনে রাখবে এবং চেষ্টা করবে এগুলোকে একসাথে লিখে রাখার ফর্মুলাগুলো। কিরকম হবে? আগে আমরা সলিডের এক্সপানশন করব। এক্সপানশন অফ সলিড। তাহলে সলিডের এক্সপানশনে সলিডের তিন ধরনের এক্সপানশন দেখা যায়। একটা হচ্ছে সলিডের লেংথের চেঞ্জ হতে পারে, লিনিয়ার এক্সপানশন। একটা হচ্ছে সারফেস এক্সপানশন, আর একটা হচ্ছে ভলিউম এক্সপানশন। তাহলে লিনিয়ার এক্সপানশন হতে পারে, একটা রড আছে, রডটার লেংথ চেঞ্জ হয়ে গেল। সারফেস এক্সপানশন হতে পারে, আর কি হতে পারে?
ভলিউম এক্সপানশন হতে পারে। ফর্মুলাগুলো মনে রাখবে, L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা ডেলটি। ডেলটি হচ্ছে T2 মাইনাস T1। তাহলে L2 ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা ডেলটি। আলফাকে বলে কঠিনের বা সলিডের কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফা ইজ কল্ড লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট অফ সলিড। একই রকম সিমিলার ফর্মুলা সারফেস এক্সপানশনে ফাইনাল সারফেস এরিয়া S2 সেটা ইনিশিয়াল সারফেস এরিয়া S1 ইন্টু 1 প্লাস বিটা ডেলটি। এগুলো সব সিমিলার ফর্মুলা। আর ভলিউমের ক্ষেত্রে ফাইনাল ভলিউম V2 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস গামা ডেলটি। ওকে, এবার হচ্ছে ডেল এল, লেংথের চেঞ্জ কত মানে L2 মাইনাস L1, সেটা হচ্ছে L1 আলফা ডেলটি। এটা একটা ফর্মুলা গেল, এটা একটা ফর্মুলা। একইভাবে ডেল এস সেটা হচ্ছে S1 বিটা ডেলটি, ডেল ভি V1 গামা ডেলটি। ওকে, আলফার ফর্মুলা হচ্ছে 1 বাই L1 ডেল এল বাই ডেলটি। ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা বলি 1 বাই এল ডিএল ডিটি। তাহলে 1 বাই এল ডিএল ডিটি এটা হচ্ছে আলফার ফর্মুলা। বিটা হচ্ছে 1 বাই S1 ডেল এস বাই ডেলটি। 1 বাই এস ডিএস ডিটি ক্যালকুলাসের রেসপেক্টে লিখি। আর গামা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 1 বাই V1 ডেল ভি বাই ডেলটি। তাহলে 1 বাই ভি ডিভি ডিটি। এবার যদি পাশাপাশি রেখে পড়ো তাহলে তোমার সুবিধা হবে মুখস্থ করতে। এবার যদি হোমোজিনিয়াস মিডিয়াম হয়, ফর হোমোজিনিয়াস মিডিয়া হোমোজিনিয়াস মানে মিডিয়ামের প্রপার্টি সমস্ত ডিরেকশনেই সমান। তখন যেটা হবে সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 2। তাহলে বিটা হচ্ছে 2 আলফা আর গামা হচ্ছে 3 আলফা। এবার যদি হেটেরোজিনিয়াস মিডিয়াম হয়, হেটেরোজিনিয়াস মিডিয়াম হলে তিনটে অ্যাক্সিসেই আলফাগুলো আলাদা আলাদা হবে। আমি যদি ধরে নিই যে এক্স এর দিকে আলফা হচ্ছে আলফা এক্স, ওয়াই এর দিকে হচ্ছে আলফা ওয়াই, আর জেড এর দিকে যদি আলফা জেড হয়, তাহলে গামা ইকুয়াল টু আলফা এক্স প্লাস আলফা ওয়াই প্লাস আলফা জেড। এটা একটা ফর্মুলা। তিনটে যদি সমান হয় বুঝতে পারছো, 3 আলফা হয়ে যাবে তিনটে সমান হলে। আর তিনটে অসমান হলে তখন আলফা এক্স প্লাস আলফা ওয়াই প্লাস আলফা জেড। আর বিটা আমার সারফেস ডিপেন্ডেন্ট। আমি যদি এক্স ওয়াই প্লেনে বিটা বার করি
এক্স ওয়াই সার্ফেসে, সেটা হচ্ছে আলফা এক্স প্লাস আলফা। বিটা ওয়াই জেড সেটা হচ্ছে আলফা ওয়াই প্লাস আলফা জেড। বিটা জেড এক্স প্লেনে সেটা হচ্ছে আলফা জেড প্লাস আলফা এক্স। বোঝা গেছে? কিভাবে হবে? এবার সলিডের এক্সপানশনটাই আমাদের মূলত পরীক্ষা আছে, সলিড আর লিকুইড। গ্যাসের এক্সপানশন আলাদা করে এখানে পড়ার দরকার নেই, গ্যাসের এক্সপানশন ওই কাইনেটিক থিওরিতে যেটুকুনি আছে ওইটুকু। আলাদা করে গ্যাসের এক্সপানশন এখানে আমাদের দরকার পড়বে। সলিডের এক্সপানশন থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট? সলিডের এক্সপানশনে ফার্স্ট অফ অল একটা টাইপের কোশ্চেন দেয়, সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে সিম্পল পেন্ডুলাম বা কোনো একটা পেন্ডুলাম ক্লকের কতটা সেটা স্লো যাচ্ছে বা ফাস্ট যাচ্ছে তার উপর কিছু কোশ্চেন দেয়। ঠিক আছে, কিরকম কোশ্চেন হয় সেগুলো? ধরো আমার কাছে একটা পেন্ডুলাম রয়েছে, পেন্ডুলামের রডটা এটা মেটালিক একটা রড, লেংথ এল, কোএফিসিয়েন্ট আলফা। তাহলে এই যে টাইম পিরিয়ড হবে সেটা হচ্ছে 2π√L/G। এবার যদি টেম্পারেচার চেঞ্জের কারণে, টেম্পারেচার চেঞ্জ যদি হয়, টেম্পারেচারকে থিটা বলছি, থিটা চেঞ্জ হলে কি হবে? লেংথ চেঞ্জ হবে, তখন তার টাইম পিরিয়ডও কিন্তু বেড়ে যায়। তাহলে আমাদের টাইম পিরিয়ডের চেঞ্জ লেংথের চেঞ্জের সাথে কীভাবে আসবে? এখান থেকে তাহলে আমি ফর্মুলা লিখতে পারি ডেল টি বাই টি ইকুয়াল টু, আমি এররের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এরর মনে আছে? ডেল টি বাই টি কী হবে? 2π, এই 2π এবং জি কনস্ট্যান্ট, তাহলে এল এর পাওয়ারে হাফ আছে, তাহলে হাফটা কী হবে? সামনে নেমে আসবে, হাফ ইন্টু ডেল এল বাই এল। তাহলে ডেল টি বাই টি কত হলো? হাফ ইন্টু ডেল এল বাই এল। বা ডেল এল কত? এল আলফা ডেল টি, বা এখানে ডেল থিটা বললাম, টি এখানে রয়েছে, কনফিউশন হবে এই জন্য। এল এল কেটে গেল। তাহলে বুঝতে পেরেছো? ডেল টি বাই টি ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে হাফ আলফা ডেল থিটা। দিস ইজ দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ অফ টাইম পিরিয়ড। ফ্র্যাকশনাল চেঞ্জ ইন টাইম পিরিয়ড, ফ্র্যাকশনাল চেঞ্জ ইন টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে টোটাল টাইম পিরিয়ডের চেঞ্জ যদি বার করতে হয় বা টোটাল টাইমের চেঞ্জ বার করতে হয়, তাহলে কি করতে হবে? হাফ আলফা ডেল থিটা ইন্টু টি করতে হবে। আরেকটা ফর্মুলা, তুমি যে টেম্পারেচারে এই পেন্ডুলামটা বানিয়েছো, যদি তার থেকে টেম্পারেচার বেড়ে যায় তাহলে টাইম পিরিয়ড বাড়বে, অর্থাৎ ওখানে ঘড়িটা স্লো যাবে। টেম্পারেচার বাড়লে ঘড়ি স্লো ডাউন হয়ে যায়, আর টেম্পারেচার কমলে টাইম পিরিয়ড কমে যাবে, এবং এখানে টাইম কি হবে? টাইম ফাস্ট যাবে। কতটা স্লো বা কতটা ফাস্ট যাবে তার ফর্মুলা হচ্ছে এটা। তোমায় কোশ্চেন করতে পারে, একটা পেন্ডুলাম ক্লক আছে, সারাদিনে কতটা স্লো ফাস্ট যাবে। তাহলে সারাদিনের জন্য এখানে তোমাকে সারাদিনের যে টাইম 86,400 সেকেন্ড যদি বসিয়ে দাও এই টি এর জায়গায়, তাহলে তুমি সারাদিনে কতটা স্লো ফাস্ট যাচ্ছে পেয়ে যাবে। আলফা ডেল থিটা তো ভ্যালু জানো, বলা থাকে। এইভাবে কিন্তু এই টাইপের অঙ্ক করতে হয়। এটা একটা টাইপ, খুব ইম্পর্টেন্ট। দুটো ফর্মুলা বা রেদার একটাই ফর্মুলা, ডেল টি বাই টি হচ্ছে হাফ আলফা ডেল্টা টিটা গুণ করে দিলে আরেকটা ফর্মুলা হয়ে যাবে, বলে একটাই ফর্মুলা। ওকে,
তাহলে এই টাইপের একটা অঙ্ক দিতে পারে। আরেকটা অঙ্ক হচ্ছে ভেরিয়েশন অফ ডেন্সিটি উইথ টেম্পারেচার, সেটা মনে রাখবে, টেম্পারেচার বাড়লে ডেন্সিটি কমে, তার ফর্মুলা এটা। আরেকটা টাইপের অঙ্ক দেয়, ধরো বললো যে দুটো রডের লেংথের পার্থক্য সকল উষ্ণতাতে সমান, ডিফারেন্স বিটুইন দ্য লেংথস অফ টু রড অফ ডিফারেন্ট মেটেরিয়াল আর কনস্ট্যান্ট অ্যাট অল টেম্পারেচার। তাহলে দুটো রডের লেংথের চেঞ্জ সমস্ত টেম্পারেচারে সমান হবে কখন? ধরো L1 কোএফিসিয়েন্ট α1, এটা হচ্ছে L2 কোএফিসিয়েন্ট এক্সপানশন α2, তাহলে এটা হচ্ছে ডেল এল। এবার বলেছে তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলেও এই ডেল এলটা একই থাকছে। তার মানে কি, টেম্পারেচার বাড়লে প্রথমটা যতটা বাড়ছে দ্বিতীয়টা ততটাই বাড়ছে, তাই না? যদি দুজনে একই পরিমাণ বাড়ে তাহলে তো লেন্থের পার্থক্যটা একই থাকবে। ধরো এর লেন্থ আছে 5, এর লেন্থ হচ্ছে 10, 5 আর এর লেন্থ হচ্ছে ধরো 10, তাহলে গ্যাপ কত? 5। এবার তুমি লেন্থ টেম্পারেচার চেঞ্জ করলে এর যদি 2 বাড়ে, এও যদি 2 বাড়ে, তাহলে এখনো গ্যাপ কিন্তু 5ই থাকবে। তাহলে এর কন্ডিশনটা হচ্ছে যদি লেন্থের ডিফারেন্স ডেল এল যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তার মানে হচ্ছে প্রথমটার লেন্থ চেঞ্জ আর সেকেন্ডের লেন্থ চেঞ্জটা সমান হবে, না হলে এটা সম্ভব না কখনো। তাহলে একই উষ্ণতার পরিবর্তনে একই টেম্পারেচার চেঞ্জে দুজনের দৈর্ঘ্যটা যদি একই পরিমাণ বাড়ে তাহলে দৈর্ঘ্যের পার্থক্যটা ফিক্স থাকবে। তাহলে ডেল L1 কত? L1 α1 ডেল্টা থিটা, এটা হচ্ছে L2 α2 ডেল্টা থিটা, এটা কেটে গেল। তাহলে L1 α1 ইকুয়াল টু L2 α2, এটাই হচ্ছে কন্ডিশন। তা তাদের যে লেংথের রেশিও সেটা তাদের কোএফিসিয়েন্ট অফ এক্সপানশনের ইনভার্সলি প্রপোর্শনাল, এটা হবে। তাহলে এটা একটা টাইপ, বোঝা গেছে? এটা একটা টাইপ, মাথায় রাখ। আরেকটা প্রবলেম দিতে পারে থার্মাল স্ট্রেসের উপর। থার্মাল স্ট্রেসের ফর্মুলা খুবই সহজ, সেটা হচ্ছে থার্মাল স্ট্রেস F/A, সেটা হচ্ছে y আলফা ডেল টি, y হচ্ছে ইয়াংস মডুলাস, আর থার্মাল ফোর্স যেটা F সেটা হচ্ছে y আলফা ডেল টি। তাহলে আমরা যে সলিডের ক্ষেত্রে এই প্রবলেম মানে এই থিওরিগুলোকে দেখে যাই, আমার মনে হয় যে অঙ্কটা এই টাইপের মধ্যে কিছু না কিছু চলে আসতে পারে। আর বাদ বাকি যা আছে যেগুলো জেনারেল কিছু প্রবলেম, তাহলে এগুলো একটু ভালো করে মনে রাখবে, এই টাইপের প্রবলেমগুলো। লিকুইডের ক্ষেত্রে কি দিতে পারে? লিকুইডের ক্ষেত্রে তোমরা জানো যে লিকুইডকে আমরা যখন এক্সপ্যান্ড করি, গরম করি, লিকুইডকে সবসময় কোনোটা কন্টেনার বা বেসের উপর রেখে গরম করতে হবে, কিন্তু লিকুইডকে হাওয়ায় গরম করতে পারবে না। লিকুইডকে তুমি যখন গরম করছো তুমি কোনো কন্টেনারে রেখে গরম করতে হবে, তাহলে লিকুইডের এক্সপানশনের সাথে সাথে কন্টেনারও কিন্তু এক্সপ্যান্ড করবে। ফলে লিকুইড এক্সপ্যান্ড হয়, নিজের লেভেল বাড়ানোর চেষ্টা করবে, আবার লিকুইডটা কন্টেনারে রয়েছে, কন্টেনার এক্সপ্যান্ড হবে, লিকুইডের লেভেলটা কিছুটা কমানোর চেষ্টা করবে। এইবার মনে রাখতে হবে যে লিকুইডের এক্সপানশন কোএফিসিয়েন্ট যদি গামা হয়, লিকুইডের ক্ষেত্রে শুধু ভলিউম এক্সপানশনই হবে, সারফেস বা লিনিয়ার বলে কোনো কনসেপ্ট লিকুইডে নেই। তাহলে গামা আর এটা হচ্ছে লিকুইডের রিয়েল কোএফিসিয়েন্ট, এক্সপানশন কোএফিসিয়েন্ট, মাইনাস গামা জি কন্টেনারের এক্সপানশন, এইটা মিলিয়েকে আমরা বলি, এটাকে বলে অ্যাপারেন্ট এক্সপানশন কোএফিসিয়েন্ট বা নেট এক্সপানশন। অ্যাপারেন্ট মানে নেট এক্সপানশন, মানে এর জন্য কিছুটা লেভেল আপ হওয়ার চেষ্টা করবে, এ সবসময় লেভেলকে ডাউন করার চেষ্টা করবে, ফলে মোটের উপর দেখতে হবে কি হচ্ছে। এবার যেহেতু কন্টেনারটা মেটালে তৈরি, কন্টেনারের গামার জায়গায় তুমি 3 আলফা লিখতে পারো একমাত্র, আর কোনো জায়গায় লিখতে পারবে না, কন্টেনারটা মেটালে তৈরি, কন্টেনারে তুমি গামার জায়গায় 3 আলফা লিখতে পারো। এবার মনে রাখবে তিনটা কেস অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে যদি গামা আর আর গামা জি সমান হয়, তাহলে ধরো একটা কন্টেনার রয়েছে, তোমার এরকম কোশ্চেন গুলো, কন্টেনারে পুরো কানায় কানায় জল পূর্ণ করা আছে, তাহলে লিকুইড পূর্ণ করা আছে পুরো, বললো টেম্পারেচার বাড়াচ্ছে, তাহলে কি হবে, লিকুইডকে ওভারফ্লো করবে,
না লিকুইড লেভেল ডাউন হয়ে যাবে না সমান থাকবে? সেটা যদি গামা আর গামা জি সমান হয় তাহলে লিকুইড যতটা বাড়বে কন্টেনারও ততটা এক্সপ্যান্ড করবে, তার মানে লেভেলটা কি থাকবে? সেম থাকবে। তাহলে গামা আর গামা যদি সমান হয় তাহলে এই অবস্থা যদি একদম পুরো কানায় কানায় পূর্ণ করো, ফুল ফিল আপ করো, তাহলে লেভেল সেম থাকবে। যদি গামা আর গ্রেটার দ্যান গামা জি হয় তাহলে লিকুইড যতটা এক্সপ্যান্ড করছে কন্টেনার ততটা এক্সপ্যান্ড করতে পারছে না, একই টেম্পারেচার রয়েছে, তখন লিকুইডের একটু লেভেল বাড়বে, তখন লিকুইডটা কি হবে? ওভারফ্লো করে যাবে। এটা হচ্ছে ওভারফ্লো হয়ে যাবে। খুব সহজ সহজ লজিক। আর গামা আর যদি লেস দ্যান গামা জি হয় তাহলে লেভেল ডাউন হয়ে যাবে। এই তিনটেই হতে পারে। এরকম এই লিকুইডের এক্সপানশনের যদি কোনো এমসিকিউ না এগুলোই দেয়, এই টাইপের কিছু একটা দিয়ে দেয়। আরেকটা অঙ্ক দিতে পারে, আরেকটা কনসেপচুয়াল কোশ্চেন, সেটা হচ্ছে একটা কন্টেনারে পুরো ওয়াটার ফিল করা আছে, ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তোমাকে বললো যে এবার যদি এটাকে গরম করা হয় তাহলে কি হবে, বা ঠান্ডা করা হয় তাহলে কি হবে? গরম বা ঠান্ডা দুই ক্ষেত্রেই কি হবে? গরম বা ঠান্ডা তুমি যদি দুটোই করো 4 ডিগ্রি রেসপেক্ট তাহলে দুই দিকে এক্সপ্যান্ড করছে। কারণ এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে অ্যানোমালাস এক্সপানশন অফ ওয়াটার। ওয়াটার কি হয়, 0 থেকে 4 এর মধ্যে টেম্পারেচার বাড়ালে ওর ভলিউম না বেড়ে কমে যায়, ঠিক আছে? আর ডেনসিটি 0 থেকে 4 এর মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকে। নর্মালি টেম্পারেচার বাড়লে কি হবে, ডেনসিটি ফল করবে, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে উল্টো জিনিস হয়। ওয়াটার 0 থেকে 4 আস্তে আস্তে ডেনসিটি বাড়ে তারপরে ফল করে। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি যদি ডেনসিটি আর ভলিউম দেখি, তাহলে ভলিউম গ্রাফ আর ডেনসিটি গ্রাফ টেম্পারেচারের সাথে, তাহলে ভলিউম গ্রাফ এরকম দাঁড়াবে আর ডেনসিটি গ্রাফ এরকম দাঁড়াবে। তাহলে 4 ডিগ্রি থেকে তুমি বাড়াও বা কমাও দুই ক্ষেত্রেই ভলিউম কি হবে, আগের থেকে বাড়বে। তাহলে 4 ডিগ্রিতে তুমি ফিল করেছিলে পুরো, তাহলে টেম্পারেচার বাড়ালেও ওভারফ্লো করবে, টেম্পারেচার কমালেও ওভারফ্লো করবে। এটা মাথায় রাখতে হবে। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার দিয়েছে। তাহলে ইফ দ্য টেম্পারেচার ইজ ডিক্রিজ অর ইনক্রিজ ওয়াটার উইল ওভারফ্লো ইন বোথ কেসেস, এটা মনে রাখবে। ওকে, গ্যাসের এক্সপানশন এখানে পড়ার দরকার নেই, এগুলো তোমার থার্মাল যখন পড়ানো হবে তোমার ওই কি বলে কাইনেটিক থিওরি, ওপরে এগুলো পেয়ে যাবে। কাইনেটিক থিওরি থার্মোডাইনামিক্স মিলিয়ে এগুলো পড়া যায়, এগুলো আলাদা করে পড়ে চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এই কটা পয়েন্ট মনে রাখো, হয়ে যাবে। আচ্ছা, কাইনেটিক থিওরি আমি আলাদা করে নোট লিখেছি, এটার মধ্যেও ছোট আকারে ভালো নোট দেওয়া আছে, বাট আরেকটা বড় নোট আছে, ওটা দেখে ওখান থেকে করে নাও। আচ্ছা, এইখানে তোমরা হিট ট্রান্সফারে কি কি মনে রাখবে? নোটস তো এখানে অনেক বড়ই দেওয়া আছে, এর মধ্যে এত কিছু আসে না সত্যি কথা বলতে। আমাদের এনসিইআরটি বইতে তোমরা যদি খেয়াল করো ভালো করে, কন্ডাকশন রেডিয়েশনের পিছনে 1 থেকে 1.5 প্যারাগ্রাফ খরচ করেছে। কি আসে রেডিয়েশন এনসিইআরটি যদি দেখো, এনসিইআরটির মধ্যে আছে মেইনলি নিউটনস ল অফ কুলিং আর হচ্ছে উইলস ডিসপ্লেসমেন্ট ল। কিন্তু নিউটনস ল অফ কুলিং জানতে গেলে আগে স্টিফানস ল বা এগুলো জানা উচিত, কিন্তু সত্যি কথা বলছি অঙ্ক কিন্তু দেয়নি। এবার তবু আমি ডিটেলসে বলে দিচ্ছি, এটা মোটামুটি নিজের মতন করে পড়বে, খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, ইনফরমেশনগুলো মনে রাখবে। আমাদের হিট ট্রান্সফারের 3টে মোড আছে, তাই তো? কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। তো রেডিয়েশন হচ্ছে ফাস্টেস্ট মোড অফ হিট ট্রান্সফার। তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে যে হুইচ ইজ দ্য ফাস্টেস্ট মোড অফ হিট ট্রান্সফার? রেডিয়েশন ইজ দ্য ফাস্টেস্ট মোড অফ হিট ট্রান্সফার। রেডিয়েশনের স্পিড কত? লাইটের স্পিডে রেডিয়েশন হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। রেডিয়েশন লাইটের স্পিডে হয়।
তাহলে এই পদ্ধতিতে কি হয়, হিট একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যায়, মাঝখানে ইন্টারভেনিং মিডিয়ামকে কোনোভাবেই কিন্তু সে গরম বা ঠান্ডা করে না। ইন্টারভেনিং মিডিয়াম মাঝখানে মিডিয়ামকে কোনোভাবে ও এফেক্ট করে না, উইদাউট মিডিয়ামও ও এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। থার্মাল রেডিয়েশন ওয়েভলেন্থ নর্মালি 7.8 ইন্টু 10⁻⁷ থেকে 4 ইন্টু 10⁻⁴ মিটারের মতন হয়, যেটা নর্মালি ইনফ্রারেড রিজিয়নের মধ্যে পড়ে। এই জন্য থার্মাল রেডিয়েশনকে অনেক সময় ইনফ্রারেড রেডিয়েশনও বলে। এই যে আমাদের বডি থেকে কিন্তু সবসময় কিছু না কিছু রেডিয়েশন বেরোচ্ছে যে কোনো বডি থেকে, তাহলে এই রেডিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি না কেন? কারণ এই রেডিয়েশনটা ইনফ্রারেড রেঞ্জের মধ্যে রয়েছে। তোমরা যদি ইনফ্রারেড ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করো তখন এই রেডিয়েশনগুলো দেখা যাবে, বোঝা যাবে ওখানে একটা ট্রেস পাওয়া যাচ্ছে। ইনফ্রারেড ক্যামেরা দেখবে বিভিন্ন সব ন্যাশনাল জিওগ্রাফি বা এসব চ্যানেলে দেখায়, যেখানে বডি টেম্পারেচার বা তার কাছে যে দেখে সেই জায়গাগুলো কেউ লাল দেখায়, বাকি জায়গাগুলো কালো। হ্যাঁ হ্যাঁ, ভূতের জন্য না, ভূত ডিটেক্ট করার জন্য ইউজ হয়। হ্যাঁ, ইনফ্রারেড ক্যামেরা মিলিটারিরা প্রচুর ইউজ করে। কোনো ঘরের ভিতর ধরো কেউ লুকিয়ে রয়েছে, কজন লুকিয়ে রয়েছে, ইনফ্রারেড ক্যামেরা দিলে ভেতরে বোঝা যাবে যে কারা কারা আছে, স্পটগুলো লোকেট করা যাবে। বিভিন্ন যারা মানে জন্তু জানোয়ারদের বিভিন্ন ইয়েতে ওদের থেকে ইনফ্রারেড ওরা সেন্স করতে পারে। সাপ চোখে দেখে না, ইনফ্রারেড সেন্স করে কিন্তু বোঝে যে এই জায়গাটা কোনো একটা প্রাণী রয়েছে। এবার ইনফ্রারেড সেন্সার জন্তু জানোয়ারদের নর্মালি থাকে, বিশেষ করে যারা রাত্রেবেলা শিকার করে। করবে না তো, সাপ তো এই জন্য হট ব্লাডের যেগুলো সেগুলোকে ধরে ধরে মারবে, শীতকালে সাপ নিজেই গুটিয়ে যাবে। কোল্ড ব্লাডের ব্যাপারটা না, কোল্ড ব্লাডের ব্লাডটা কুল এরকম হয়, আমরা কোল্ড ব্লাডের সম্বন্ধে ভালো আইডিয়া নেই। তাহলে কোল্ড ব্লাডের কি ব্লাড ঠান্ডা? কোল্ড ব্লাডের মানে হচ্ছে বাইরের অ্যাটমসফিয়ারের টেম্পারেচার ভেরিয়েশনের সাথে সে নিজের বডি টেম্পারেচারকে মেনটেন করতে পারে না, অ্যাটমসফিয়ারের টেম্পারেচারেই চলে যায় বডি টেম্পারেচার, দ্যাট ইজ কল কোল্ড ব্লাড। এমন না যে রক্ত সবসময় ঠান্ডা হয়ে রয়েছে। কেন দিয়ে গেলে সাপ যদি গরমকালে বেরোয় তো তারা গরমকালে নর্মাল যে কোনো ইয়ের বডি টেম্পারেচার ঠিক আছে, অসুবিধা কি আছে? আমাদের শরীরের টেম্পারেচার সারাউন্ডিং টেম্পারেচারের, আমাদের ব্লাড সারাউন্ডিং টেম্পারেচারের থেকে খুব বেশি মানে নর্মাল বডি টেম্পারেচারের যেটা রয়েছে যদি দেখো সেটা ওর আশেপাশেই থাকছে সবসময়। খুব গরম হয়ে যায় শরীর, গরম হলে কত ম্যাক্সিমাম গরম হতে পারে, তুমি বডি টেম্পারেচার 98.4, তো 2-3 ডিগ্রি বেশি হলে তুমি বলবে জ্বর হয়েছে। বডি সবসময়, আমাদের হিউম্যান বডি সবসময় নিজের টেম্পারেচারকে মেনটেন করে, বাইরের টেম্পারেচার বেড়ে গেলেও মেনটেন করে, কমে গেলেও মেনটেন করে, দ্যাট ইজ কল হট ব্লাড। বাইরের টেম্পারেচার যদি খুব বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন ব্লাড তোমার বডি টেম্পারেচার নর্মালি থাকার চেষ্টা করে, তার থেকে যদি বেড়ে গেলে তখন সেখানে জ্বরের মতন পরিস্থিতি তৈরি হয়। মানে মরুভূমিতে যে লোক থাকছে তারও নর্মাল বডি টেম্পারেচার 98.4, যে লোকটা সাইবেরিয়া রয়েছে তারও 98. এটা মেনটেন করতে গিয়ে শরীরকে যে মেটাবলিক রিয়াকশন করতে যেন খাবারের দরকারটা এখানে আসে, প্রচুর খাবারের দরকার হয়। যাই হোক, আর ইন্টেন্সিটি হচ্ছে প্রপোর্শনাল টু 1/distance², এটা মনে রাখবে, এখানে আর কিছু এখানে দরকার নেই। রেডিয়েশন আর ইমিটেড ফ্রম অল বডিজ হোয়েন টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান 0 কেলভিন। 0 কেলভিনের বাইরে তার উপরে যে কোনো বডি থেকেই হিট রেডিয়েশন ইমিট হয়। হিট রেডিয়েশন, রিফ্লেকশন, রিফ্রাকশন এসব প্রপার্টিগুলো শো করে। এবার হচ্ছে রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। একটা রেডিয়েশন তার এনার্জি যদি কিউ হয়, সেটা যদি কোনো সারফেসে এসে পড়ে, সেই রেডিয়েশনটা 3টে পার্টে ভাগ হয়ে যেতে পারে, লাইটের মতো, লাইট এনার্জি, এটা তো ইএমও রেডিয়েশন। তাহলে কিছুটা আবার রিফ্লেক্ট হবে, কিছুটা অ্যাবজর্ব হবে, কিছুটা ট্রান্সমিট হয়ে যাবে। তাহলে কিউ ইকুয়াল টু কিউ আর প্লাস কিউ এ প্লাস কিউ টি।
এবার তুমি যদি কিউ দিয়ে ডিভাইড করো তাহলে কিউ আর বাই কিউ প্লাস কিউ এ বাই কিউ প্লাস কিউ টি বাই কিউ, এটাকে বলে 1 রেশিওটা। তাহলে কিউ আর বাই কিউ মানে তোমার টোটাল ইনসিডেন্ট এনার্জি কতটা ফ্র্যাকশন রিফ্লেক্টেড হচ্ছে, এটা বলে রিফ্লেক্টিং পাওয়ার। আর রিফ্লেক্টিং পাওয়ার বা রিফ্লেক্টেন্স, একইভাবে এ হচ্ছে টোটাল এনার্জির কতটা ফ্র্যাকশন অ্যাবজর্ব হচ্ছে, এটা বলে অ্যাবজর্পটিভ পাওয়ার বা অ্যাবজর্পটেন্স। সব ডিটেলসে লেখা আছে। আর হচ্ছে ট্রান্সমিটিভ পাওয়ার বা ট্রান্সমিটেন্স, সেটা হচ্ছে ফ্র্যাকশন অফ টোটাল এনার্জি ট্রান্সমিটেড, ট্রান্সমিটিং পাওয়ার বা ট্রান্সমিটেন্স পাওয়ার। এবার যদি দেখা যায় কোনো বডির আর এবং টি দুটোই 0, তাহলে তার এ ইকুয়াল টু কি হবে, 1 হয়ে যাবে। যার এ ইকুয়াল টু 1 অর্থাৎ পুরো এনার্জিটা অ্যাবজর্ব করে নিচ্ছে, কিছুটাও রিফ্লেক্ট বা ট্রান্সমিট করছে না, তাহলে ইনসিডেন্ট এনার্জির পুরোটা যদি সেই বডিটা অ্যাবজর্ব করে না, এই ধরনের বডিকে আমরা বলি পারফেক্ট ব্ল্যাক বডি। পারফেক্ট ব্ল্যাক বডি। যদি আর এবং এ 0 হয় তাহলে টি ইকুয়াল টু 1, তখন বলছে পারফেক্ট ট্রান্সমিটার। যদি এ এবং টি 0 হয় তাহলে আর ইকুয়াল টু 1 হবে, তখন বলে পারফেক্ট হোয়াইট বডি, অর্থাৎ পুরো এনার্জিটাই রিফ্লেক্ট করে দিচ্ছে, কিছুটাও অ্যাবজর্ব বা ট্রান্সমিট করছে না। যদি ট্রান্সমিশনটা আমরা 0 ধরি তাহলে আর এবং এ যোগ করলে 1 হবে, তাহলে আর ইকুয়াল টু 1 মাইনাস এ বা এ ইকুয়াল টু 1 মাইনাস আর। তার মানে আর এর ভ্যালু যত বেশি হবে এর ভ্যালু তত কম হবে, অর্থাৎ যারা গুড রিফ্লেক্টার তারা কিন্তু ব্যাড অ্যাবজর্বার। এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। কোনো একটা বডি যদি কোনো কালারকে খুব ভালো রিফ্লেক্ট করে, সে সেই কালারটাকে অত ভালো অ্যাবজর্ব করতে পারে না। ধরো তুমি একটা, ধরো ফুলকে লাল দেখছো কেন, লাল দেখছো এই কারণে লাল রংটা ওর মধ্যে সমস্ত কালার এসে পড়েছে, লাল রংটাকে ও রিফ্লেক্ট করছে বেশি, ওই জন্য লাল দেখছো। কালারের পারসেপশন অ্যাবসলিউট বলে কিছু নেই। একটা বস্তুকে তুমি কি কালার দেখবে সেটা ডিপেন্ড করছে ওর উপর কি আলো এসে পড়ছে তার উপরে। কালার একটা পারসেপশন আমাদের হিউম্যান ব্রেনের। বিয়ে বাড়িতে গিয়ে দেখবে বিভিন্ন ধরনের যে নীলচে আলোগুলো জ্বলে, তুমি ওর তলায় চলে যাও, দেখবে তোমার গায়ের কালার, তুমি যা জামা কাপড় অন্যরকম দেখা যায়। তাকে কালার কি চেঞ্জ হয়ে গেছে? আবার সাদা আলাদা আসে। তারপরে যেগুলো সব আপেক্ষিক ব্যাপার, রিলেটিভ ব্যাপার। কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে যে লাইটটা ওই বডিতে এসে পড়ছে, ওই সিচুয়েশনে ও যেটাকে বেশি রিফ্লেক্ট করছে তুমি সেটাই দেখছো এতে কালার। লাইটই যদি না পড়ে সবই কালো, তাই না? কোনো বডিতে লাইট যদি না আসে তুমি কি কালার দেখবে না, সবই কালো সেখানে। তাহলে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট কোনো কালারকে যদি ভালো রিফ্লেক্ট করে সে সেটাকে খুব একটা ভালো অ্যাবজর্ব করতে পারবে না, এই হচ্ছে কথা। তাহলে গুড রিফ্লেক্টার আর ব্যাড অ্যাবজর্বার। আচ্ছা, এবার যে পারফেক্ট ব্ল্যাক বডি। পারফেক্ট ব্ল্যাক বডি মানে যে সমস্ত বডি সমস্ত রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নেয়, সমস্ত ওয়েভলেন্থে সমস্ত রেডিয়েশন অ্যাবজর্ব করে নেয়, তাকে বলে পারফেক্ট ব্ল্যাক বডি। পারফেক্ট ব্ল্যাক বডি ভালো অ্যাবজর্বার হয় এবং এরা খুব ভালো এমিটারও হয়। যে যত ভালো অ্যাবজর্ব করবে সে তত ভালো এমিট করবে। এমিশন আর রিফ্লেকশনের মধ্যে কি পার্থক্য? একবার বলছি ভালো অ্যাবজর্ব করলে বাজে রিফ্লেক্ট করবে, আবার বলছি ভালো অ্যাবজর্ব করলে ভালো এমিট করবে। এর মানে কি? এমিশন হয় হচ্ছে ভেতর থেকে, এমিশন আর রিফ্লেকশনের পার্থক্য আছে। ধরো বডিতে আসবে, এনার্জি এসে পড়লো, কিছুটা পার্ট অ্যাবজর্ব হয়ে গেল, কিছুটা রিফ্লেক্ট হয়ে গেল, এটা রিফ্লেকশন। আর ও অ্যাবজর্ব করে নিল, অ্যাবজর্ব করে ভিতর থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে এমিশন। এমিশন সবসময় আগে অ্যাবজর্পশন হয়, তারপর এমিশন হয়, ভেতর থেকে হয় এমিশন। এমিশন সারফেস থেকে বেরিয়ে আলো যেটা আসলো সেটা সারফেস থেকে বেরিয়ে গেল, ওটা এমিশন না। আর তুমি যত ভালো অ্যাবজর্ব করবে তত এমিট করার সময় বেশি এমিট করবে। কি বলে এটাকে? এটা বলে কার্চাস ল। এমিসিভ পাওয়ার অ্যাবজর্পটিভ পাওয়ারের রেশিও সবার সমান, এরকম কথা আছে। কিন্তু দেখো এনসিইআরটি তে কিন্তু এত কার্চাস ল পাওয়ার কিছু দেওয়া নেই, ডাইরেক্ট শুরু করছে নিউটনস ল অফ কুলিং থেকে। তার আগে কিন্তু তোমার স্টিফান্স ল এগুলো জানতে হবে, এটা জানি না বলে দিয়ে যাচ্ছি জাস্ট, খুব বেশি আপনার দরকার নেই।
জাস্ট বুঝে বুঝে নাও, যেটুকুনি পড়াচ্ছি এটুকুনি পড়ে। প্রিভিয়াস ইয়ার দেখে নাও লেটেস্ট ট্রেন্ড কি আছে কোশ্চেন, লেটেস্ট ট্রেন্ডে দেখবে ওই ধরনের কোশ্চেন দেয় না বা সিলেবাসে নিয়ে গেছে। আরে ওগুলো তো কন্ডাকশন, তারা ভেরিয়েশন পড়াচ্ছে। ঠিক আছে, এমইসি পাওয়ার, এমইসি পাওয়ার মানে এনার্জি এমিটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তার মানে এটা এমইসি পাওয়ার ইজ ওয়ান কাইন্ড অফ ইন্টেন্সিটি। এই নাম দেখে ভুলবে না, এমইসি পাওয়ার কিন্তু কোনো পাওয়ার না, রাদার এটা হচ্ছে ইন্টেন্সিটির সাথে সমান। ইন্টেন্সিটি মানে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তাহলে এনার্জি পার ইউনিট টাইম মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার পার ইউনিট এরিয়া। তাহলে এমইসি পাওয়ারের ফর্মুলা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, এই ইউনিট। ডাইমেনশনের দিক থেকে দেখতে গেলে এম এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। মনে রাখবে এমিসিভ পাওয়ার অফ ব্ল্যাক বডি সেটা যে কোনো অন্যান্য বডির থেকে তার এমিসিভ পাওয়ার সবসময় বেশি হবে, বিকজ তার অ্যাবজর্পটিভ পাওয়ারটাও বেশি। ব্ল্যাক বডির হাইয়েস্ট অ্যাবজর্পটিভ পাওয়ার থাকে 1, তাই জন্য তার এমিসিভ পাওয়ারটা সব থেকে বেশি হয়। একটা বডির টোটাল যে এমিসিভ পাওয়ার সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই ল্যামডা ডি ল্যামডা। এটা জাস্ট মনে রাখবে, এটা দিয়ে কোনো কিছু করার কিছু নেই। ই ল্যামডা মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়েভলেন্থকে কতটা এমিট করতে পারে তার এমিসিভ পাওয়ার। ধরো একটা বডি সমস্ত লাইটকে এমিট করছে, তার মধ্যে লাল হলুদ অনেক কিছু আছে, তাহলে এটাকে আমরা বলি স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। একটা পার্টিকুলার ওয়েভলেন্থকে কতটা এমিট করছে কি বলে স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। তাকে তুমি ইন্টিগ্রেশন করবে ডি ল্যামডা 0 টু ইনফিনিটি, সমস্ত ওয়েভলেন্থ এর মধ্যে কভার আপ হয়ে গেল, তাহলে তুমি পেয়ে যাবে টোটাল এমিসিভ পাওয়ার। তারপর হচ্ছে এমিসিভিটি বলে একটা কথা আছে। এমিসিভিটি হচ্ছে এমিসিভ পাওয়ার অফ এ বডি বাই এমিসিভ পাওয়ার অফ আইডিয়াল ব্ল্যাক বডি। আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে এমিসিভিটি 1 হয়ে যায় মনে রাখবে, আর যে কোনো বডির ক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে এমিসিভ পাওয়ারটা আমার ইউনিট ছিল ইন্টেন্সিটি বা এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। আর অ্যাবজর্পটিভ পাওয়ার এটা তো পুরোটাই ইউনিটলেস। একটু আগেই দেখবে অ্যাবজর্পটিভ পাওয়ার মানে কত ছিল মনে আছে, কিউ এ বাই কিউ, আমার দুটো এনার্জি রেশিও। টোটাল এনার্জির কতটা অংশ ও অ্যাবজর্ব করতে পারে তাকে বলা যায় অ্যাবজর্পটিভ পাওয়ার। ঠিক আছে, তাহলে অ্যাবজর্পটিভ পাওয়ারের ভ্যালু হচ্ছে 1 হয় আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে। কার্চস ল মনে রাখবে, একবার জাস্ট রিডিং মার, এগুলো দিয়েছি আপনার কিছু নেই। রেশিও অফ এমিসিভ পাওয়ার টু দ্য অ্যাবজর্পটিভ পাওয়ার ইজ সেম ফর অল সারফেস অ্যাট সেম টেম্পারেচার অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু দ্য এমিসিভ পাওয়ার অফ আইডিয়াল ব্ল্যাক বডি। তাহলে E1 বাই A1 ইকুয়াল টু E2 বাই A2 বিভিন্ন বডির ক্ষেত্রে। এবং পৃথিবীতে যত বডি আছে তার মধ্যে একটা বডি অবশ্যই থাকবে যেটা পারফেক্ট ব্ল্যাক বডি। তাহলে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার E1 বাই E2, এই E1 বাই A1 ইকুয়াল টু E2 বাই A2 ইকুয়াল টু E বাই A ফর পারফেক্ট ব্ল্যাক বডি, সবই সমান হবে। এটা হচ্ছে যে কোনো একটা বডি, এটা আরেকটা বডি, আর এটা হচ্ছে পারফেক্ট ব্ল্যাক বডি। এবার পারফেক্ট ব্ল্যাক বডির এ কত 1 হয়, তাই জন্য এমিসিভ পাওয়ার বাই অ্যাবজর্পটিভ পাওয়ারের রেশিওটা ক্যাপিটাল ইর সাথে সমান হয়। এই আইডিয়াল ব্ল্যাক বডির ই যেটা তাকে বলে ক্যাপিটাল ই, এই যে এমিসিভ পাওয়ার অফ আইডিয়াল ব্ল্যাক বডি, যেটা আমরা পরে স্টিফান্স লতে পাবো। এই জন্যই কার্চস ল লেখা আছে ই বাই এ ইকুয়াল টু ক্যাপিটাল ই, কারণ আইডিয়াল ব্ল্যাক বডির অ্যাবজর্পটিভ পাওয়ারটা হয়ে গেছে হচ্ছে 1। তাহলে ই বাই এ ইকুয়াল টু ক্যাপিটাল ই হয়েছে। ক্যাপিটাল ই স্পেশাল কেন দিয়েছি, আইডিয়াল ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার বোঝাতে। অন্য যে কোনো বডির এমিসিভ পাওয়ার তোমরা স্মল ই দিয়ে দেবে, আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে ক্যাপিটাল ই লেখাটা বাঞ্ছনীয়, ওটাই লেখা হয়। এবার এরকম হতেই পারে যে কোনো একটা পার্টিকুলার কালারের রেসপেক্টে যদি চলে যায়, তাহলে কোনো একটা পার্টিকুলার কালারকে যত অ্যাবজর্ব করবে তত বেশি এমিটও করবে। তাই জন্য এই রেশিওটা আমরা পার্টিকুলার কালারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে ই ল্যামডা বাই এ ল্যামডা ইকুয়াল টু ক্যাপিটাল ই ল্যামডা হবে। তার মানে good absorber of a particular wavelength is also a good emitter of the same wavelength. তাহলে কোনো একটা বডি যদি কোনো পার্টিকুলার ওয়েভলেন্থে ভালো অ্যাবজর্ব করে, তাহলে সে সেই ওয়েভলেন্থটাকে যখন এমিট করার হবে তখন ভালো এমিটও করবে। এই জন্য আইডিয়াল ব্ল্যাক বডি তুমি নর্মাল টেম্পারেচারে যখন দেখছো সেটা ব্ল্যাক,
কারণ তুমি বলেছো তার কখন অ্যাবজর্ব করবে কখন এমিট করবে। অ্যাবজর্পশন এমিশন ডিপেন্ড করে সারাউন্ডিং টেম্পারেচারের উপর। তার ফর্মুলা হচ্ছে স্টিফান্স ল, আমরা আসছি সেখানে। সারাউন্ডিং টেম্পারেচার যদি তোমার বডি টেম্পারেচার থেকে বেশি হয় তাহলে বডি মোটের উপর বেশি অ্যাবজর্ব করবে সেই সময়। সারাউন্ডিং টেম্পারেচার যখন কম হবে বা আলো যখন থাকবে না, সারাউন্ডিং টেম্পারেচার কমে যাবে, তখন সেই বডিটা এমিট করা শুরু করবে। এই জন্য এই কোশ্চেনগুলো খুব কমন কোশ্চেন। একটা আইডিয়াল ব্ল্যাক বডি তুমি দেখছো একটা রাফ একটা নর্মাল টেম্পারেচারে, তুমি যখন সান মানে নর্মাল লাইটে রেখে দেখছো, তুমি দেখছো কালো, ওই ব্ল্যাক বডিকে তুমি অন্ধকার করে নিয়ে যাও, ওই ব্ল্যাক বডি তখন সাইন করবে। আর যখন ও এমিট করছে তখন সমস্ত ওয়েভলেন্থকে একসাথে এমিট করছে, তখন আর চকচকে দেখায়। এই কোশ্চেনগুলো কিন্তু হামেশাই আসে এমসিকিউতে। স্টিফান্স ল, স্টিফান্স ল কি বলছে? আইডিয়াল ব্ল্যাক বডির যে এমিসিভ পাওয়ার সেটা তার অ্যাবসলিউট টেম্পারেচারে ফোর্থ পাওয়ারের সাথে প্রপোর্শনাল, ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখান থেকে ই কত হবে? কনস্ট্যান্ট সিগমা টি টু দি পাওয়ার 4। এই সিগমাকে আমরা বলি স্টিফান্স কনস্ট্যান্ট, ভ্যালু হচ্ছে 5.57 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ওকে, জুল সেকেন্ড টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2, কেলভিন টু দি পাওয়ার -4। আচ্ছা, এমিসিভ পাওয়ার মানে কি ছিল? এনার্জি এমিটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তার মানে এটাকে আমি লিখতে পারি বেসিক্যালি 1/a ডিকিউ বাই ডিটি। ডিকিউডিটি হচ্ছে পাওয়ার, পাওয়ার পার ইউনিট এরিয়া। তাহলে ডিকিউডিটি মানে পার ইউনিট টাইমে কতটা এনার্জি এমিট করছে, সেটা ফর্মুলা কি হবে? এটাও দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে সিগমা এ টি টু দি পাওয়ার 4। এই ডিকিউডিটিটাকেই বলা হচ্ছে বেসিক্যালি পাওয়ার এমিটেড বা রেডিয়েন্ট পাওয়ার। কোশ্চেনে দেখবে তোমায় কি দিয়েছে, এমিসিভ পাওয়ারের অঙ্ক দিয়েছে না পাওয়ার এমিটেডের অঙ্ক দিয়েছে না রেডিয়েন্ট পাওয়ারের অঙ্ক দিয়েছে? এমিসিভ পাওয়ার কিন্তু পাওয়ার না, এমিসিভ পাওয়ার হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, তখন সেখানে সিগমা টি টু দি পাওয়ার 4 হবে। আর যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় যে পাওয়ার এমিটেড, তখন কিন্তু ওখানে এরিয়া দিয়ে গুণ করতে হবে। দুটো কিন্তু পার্থক্য আছে। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ পড়ে খেয়াল করবে কোশ্চেনে কি দিয়েছে, কারণ এর মধ্যে প্রচুর ভুলভাল নাম আছে এই চ্যাপ্টারটা, মানে যেগুলো নামের সাথে তুমি যদি মিলাতে যাও ডাইমেনশন মিলবে না। এমিসিভ পাওয়ার পাওয়ার নয়, অ্যাবজর্পটিভ পাওয়ারও পাওয়ার নয়। ঠিক আছে, তাহলে পাওয়ার এমিটেড কি বলে? এটা হচ্ছে ডিকিউডিটি, এটা হচ্ছে সিগমা ডি টু দি পাওয়ার 4। দুটো পার্থক্য আছে, ঠিক আছে, এই জন্য এক জায়গায় লিখেছি, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ খেয়াল করবে। তাহলে পাওয়ার মানে এরিয়া ইন্টু এমিসিভ পাওয়ার, তাহলে এরিয়া ইন্টু এমিসিভ পাওয়ারকে আমরা বলি পাওয়ার এমিটেড। হলো? লাইন চলে গেছে। তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখবে। এবার হচ্ছে এটা মনে রাখবে, নেট এমিসিভ পাওয়ার। ধরো একটা বডির টেম্পারেচার টি, সারাউন্ডিং টেম্পারেচার T0, তার যে নেট এমিসিভ পাওয়ার হবে সেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4। এটা মনে রাখবে, ঠিক আছে। আর যদি ব্ল্যাক বডি না হয় তখন এমিসিভিটি দিয়ে গুণ করতে হয় ফার্স্ট। এটা অতটা কাজে লাগে না আমাদের নিটে এগুলো। এইখান থেকে অ্যাকচুয়ালি লজ অফ কুলিংটা এসে, তার আগে স্টিফান্স লটা দেখে নেবে জাস্ট। তারপর লজ অফ কুলিংটা কি বলছে? লজ অফ কুলিং বলছে রেট অফ কুলিং, মানে পার ইউনিট টাইমে কতটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, রেট অফ কুলিং ইজ প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারাউন্ডিং, প্রোভাইডেড দ্য টেম্পারেচার ডিফারেন্স ইজ নট ভেরি লার্জ। এটা কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই। তাহলে পরিবেশের সঙ্গে বস্তুর উষ্ণতার পার্থক্য, টেম্পারেচার ডিফারেন্স যদি খুব বেশি না হয়, তখন
রেট অফ কুলিংটা টেম্পারেচার ডিফারেন্সের সাথে প্রপোর্শনাল হবে। নিউটনস ল অফ কুলিং খুব ভালো করে দেখে যাবে, কারণ যেহেতু এটাই একমাত্র রয়েছে আর ইয়েটা উইন্স ডিসপ্লেসমেন্ট ল আর সোলার টেম্পারেচার, তিনটে কনসেপ্টের উপর রয়েছে, তিনটের উপরই নর্মালি আমরা দেখেছি অঙ্ক দিতে, স্টিফান্স ল ডাইরেক্টলি দেয় না। তাহলে এখানে গ্রাফগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ডি থিটা ডিডি রেট অফ কুলিং টেম্পারেচার ডিফারেন্সের সাথে কি প্রপোর্শনাল, তাহলে ডি থিটা ডিডি ভার্সেস থিটা মাইনাস থিটা জিরো কি হবে, স্ট্রেট লাইন পাসিং টু অরিজিনাল। আর টেম্পারেচার ডিফারেন্স টাইমের সাথে কি হবে, এরকম এক্সপোনেনশিয়াল ফল করবে। এবার লজ অফ কুলিং এর অঙ্কগুলো একটু অদ্ভুত ধরনের হয়, আর অঙ্কগুলো করতে গিয়ে অনেক সময় পারফেক্ট ইকুয়েশন তৈরি করা মুশকিল হয়, ওই জন্য আমরা কিছু এখানে কিছু ট্রিক আছে, ট্রিক অ্যাপ্লাই করব। ধরো লজ অফ কুলিং এর অঙ্ক কিরকম দিতে পারে, কোনগুলো লজ অফ কুলিং এর অঙ্ক, দেখবে তোমার এরকম একটা অঙ্ক দিয়েছে, হয়তো বলছে একটা গ্লাসে কিছুটা জল রয়েছে বা চায়ের কাপে কিছুটা চা রয়েছে, বলো যে সেটা 80 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হতে 10 মিনিট টাইম নেয়, তাহলে 60 থেকে 50 হতে কত টাইম নেবে, এরকম টাইপের অঙ্ক দেয়। তাহলে মনে রাখবে টেম্পারেচার ডিফারেন্স যত বাড়বে কুলিং তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। টেম্পারেচার ডিফারেন্স যত কমে যাবে সারাউন্ডিং এর সাথে তত কুলিংটা দেরিতে হবে, মানে ঠান্ডা হতে বেশি সময় নেবে। এবার আমাকে বলো তো 80 থেকে 60, ও তো 10 মিনিট টাইম নিয়েছে, 60 থেকে 40 হতে কত টাইম নেবে, 10 মিনিটের বেশি না 10 মিনিটের কম, বেশি নেবে, কারণ এখানে 20 ডিগ্রি গ্যাপ, এখানে 20 ডিগ্রি গ্যাপ, কিন্তু এখানে হয়তো দেখা যাচ্ছে সারাউন্ডিং টেম্পারেচার 30 ছিল, তাহলে আগে সারাউন্ডিং এর সাথে গ্যাপটা অনেক বেশি ছিল, তখন তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে, পরে কিন্তু সারাউন্ডিং টেম্পারেচার 30 ছিল, সেই সঙ্গে এই গ্যাপটা কিন্তু কমে গেছে, ফলে এখন ঠান্ডাও দেরিতে হবে। তাহলে একই টেম্পারেচার ডিফারেন্সে টেম্পারেচার গুলো যত কমতে থাকবে তত কিন্তু টাইম আস্তে আস্তে বাড়তে থাকবে রেট অফ কুলিং। তাহলে প্রথম 20 ডিগ্রির জন্য 10 মিনিট যদি টাইম নেয়, পরের 20 ডিগ্রিতে 10 মিনিটে বেশি টাইম নেবে, ফলে এগুলোর ওপর কনসেপচুয়াল কোশ্চেন দিতে পারে। জাস্ট এটা একটা কোশ্চেন হতে পারে যে গ্রেটার দ্যান 10, ইকুয়াল টু 10, লেস দ্যান 10, এরকম, বা ডাটা হিসাব দিয়ে সেটাও কোশ্চেন দিতে পারে। এবার তুমি রেট অফ কুলিং এর অঙ্ককে অ্যাভারেজের অঙ্ক দিয়ে চেঞ্জ করে অঙ্ক করতে হয়। নর্মালি তোমাকে যখন এই ধরনের অঙ্ক দেবে, যে একটা এরকম আর ধরো 60 থেকে 80 থেকে 60 হয়েছে এত সময়ে, 60 থেকে 40 কততে হবে, বা 60 থেকে এত হতে কত সময় নেবে, তখন তুমি অঙ্কগুলো কিভাবে করবে, তার জন্য অ্যাভারেজের ধারণা দিয়ে করতে হবে। একদম পরিষ্কার এই ফর্মুলাটাই আলটিমেট কাজে লাগে, এছাড়া কিন্তু কোনো ফর্মুলা লজ অফ কুলিং এ যতই বলো কাজে লাগে না। এই ফর্মুলাটা খুব ভাইটাল। কি হচ্ছে অঙ্ক ফর্মুলাটা বোঝো ভালো করে। বলেছি ইফ এ বডি কুলস ফ্রম θ1 টু θ2, θ2 লেস দ্যান θ1, ঠান্ডা হচ্ছে কোথেকে, θ1 থেকে θ2 টি টাইমে, তাহলে রেট অফ কুলিং কে কি ধরবো, ডি থিটা ডিটি কে নিয়ারলি ধরতে হবে θ1 মাইনাস θ2 বাই টি। আর ওই সময়কার টি সময় টি মুহূর্তের উষ্ণতা কত, এখানে তো টি মোমেন্ট বলে কিছু নেই, কি একটা টাইম গ্যাপ, তার মধ্যে θ1 থেকে θ2 তে ঠান্ডা হয়েছে, তাহলে কোনো একটা মুভমেন্টের উষ্ণতা তুমি পাবে না, তখন তোমাকে অ্যাভারেজ নিতে হবে, বা তোমাকে তো ফর্মুলাটা বানাতে হবে ডি থিটা ডিটি প্রপোর্শনাল টু থিটা মাইনাস থিটা জিরো, এই তো ডি থিটা ডিটি ইকুয়াল টু কে ইন্টু থিটা মাইনাস থিটা জিরো। এবার তোমাকে অঙ্ক দিয়েছে এরকম θ1 থেকে θ2 হয়েছে টি টাইম, তাহলে ডি থিটা ডিটির জায়গায় তুমি লিখছো এই যে থিটার জায়গায় লিখছো থিটা অ্যাভারেজ অলওয়েজ মাইনাস থিটা জিরো। তাহলে এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রবলেম সলভ করার ফর্মুলা, যেটাতে অ্যাকচুয়ালি তোমার প্রবলেমটা সলভ করতে হবে। θ1 মাইনাস θ2 বাই টি ইকুয়াল টু কে ইন্টু θ1 প্লাস θ2 বাই 2 মাইনাস থিটা জিরো। পরের দিন যখন অঙ্কগুলো করবো আমরা অঙ্কে এটা তখন বুঝতে পারবো অঙ্কগুলো কিভাবে হচ্ছে। আর এখানে আমার কিছু জানার দরকার নেই, এটুকু যথেষ্ট।
এবার হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের স্পেকট্রামের উপর কিছু কোশ্চেন করতে পারে। একটা ব্ল্যাক বডি সেটা যে কোনো টেম্পারেচারে সমস্ত পসিবল ওয়েভলেন্থ গুলো ওখান থেকে এমিট করে থিওরিটিক্যাল, কিন্তু সমস্ত ওয়েভলেন্থ একই এনার্জি কিন্তু এমিট করে না, বা সেখানে সবকটা ওয়েভলেন্থ কিন্তু সমানভাবে প্রেজেন্ট থাকে না, একটা ডিস্ট্রিবিউশন দেখা যায়। এমন না যে সমস্ত পসিবল ওয়েভলেন্থ যা যা রয়েছে হলুদ, লাল, নীল, সবুজ সবাই একই এনার্জি ওখানে এমিট করছে, এরকম নয়। ধরো একটা লোহার রড তোমার কাছে রয়েছে, ভালো করে এই জায়গাটা বোঝো, লোহার রড রয়েছে, লোহার রডটাকে তুমি ফার্স্টে গরম করছো ধীরে ধীরে। ফার্স্টে যখন নর্মাল অবস্থায় রয়েছে তখন লোহার রডের আলাদা কোনো গ্লো নেই, তখন ওখানে কি হচ্ছে ইনফ্রারেডের দিকে আছে, আর লোহার রড নর্মাল টেম্পারেচারে ওখান থেকে ইনফ্রারেড রেডিয়েশন রয়েছে। এবার তুমি গরম করছো, গরম করলে কি হচ্ছে ফার্স্টে লাল হয়ে যাচ্ছে। লাল মানে কি খালি কি লালই বেরোচ্ছে না, লালটা প্রিডমিনেন্ট, তাহলে লালের ওয়েভলেন্থটা করসপন্ডিং এনার্জির পরিমাণ অনেক বেশি, সবগুলোকে এমিট করছে। লাল যখন বেরোচ্ছে তখন হলুদও বেরোচ্ছে, তখন ওদিকে সবুজ নীলও বেরোচ্ছে, কিন্তু সেগুলো তুলনামূলক কম, ডমিনেট করছে কে লাল। এবার টেম্পারেচার একটু বাড়াও, লাল থেকে যেটা আস্তে আস্তে ইয়েলো এসে দিকে চলে যাচ্ছে, তার মানে টেম্পারেচার বাড়লে আস্তে আস্তে ডমিনেন্স কার দিকে চলে গেল, ইয়েলো। টেম্পারেচার যত বাড়াবে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি, ডমিনেটিং ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে বাড়বে। এক সময় দেখবে সাদা টাইপের হয়ে গেছে ধীরে ধীরে, তখন প্রায় সবাই ডমিনেট করছে একটা রেঞ্জের পরে। তাহলে আমরা যদি এগুলো গ্রাফ আঁকি, স্পেকট্রাল শিফট পাওয়ার আর ভার্সেস ওয়েভলেন্থ, তাহলে কি হবে, একটা এরকম রেঞ্জ আমি পাবো, মানে সমস্ত ওয়েভলেন্থই আছে কিন্তু সবার এনার্জি সমান না, তাহলে কোনো একটা পার্টিকুলার ওয়েভলেন্থের এনার্জি ওই সময় ডমিনেট করবে। এই যে ওয়েভলেন্থ এটাকে বলে ল্যামডা এম। ল্যামডা এমটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ল্যামডা এম হচ্ছে ওয়েভলেন্থ করসপন্ডিং টু দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, অর্থাৎ যে রেডিয়েশনের ইন্টেন্সিটি সব থেকে বেশি, সেই রেডিয়েশনটার যে ওয়েভলেন্থ তাকেই বলা হচ্ছে ল্যামডা এম। টেম্পারেচার বাড়ালে কি হবে, ল্যামডা এম এর ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে বা ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। তার জন্য টেম্পারেচার বাড়ালে যেটা হয়, এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই গ্রাফটা। টেম্পারেচার বাড়াচ্ছে দেখো, T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1, তখন কি হচ্ছে, প্রথমে T1 টেম্পারেচার এরকম টাইপের গ্রাফ ছিল, তখন ল্যামডা এম এখানে ছিল, তারপরে গ্রাফটা এইদিকে শিফট করে যাচ্ছে ধীরে ধীরে, ল্যামডা এম বাদিকে চলে এলো, কারণ এখন লাল থেকে হলুদে চলে এসেছে, তারপরে সবুজের দিকে চলে যাবে, তারপরে একসময় এরকম টাইপের হয়ে যাবে, সবাই প্রায় সমান, তখনও সাদাটে টাইপের দেখা। তার টেম্পারেচার যত বাড়াবে ল্যামডা এম তত কি হবে, বাদিকে চলবে, ল্যামডা এম কমবে। এটাকেই বলা হচ্ছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল। বলছে এই যে ল্যামডা এম আর যে টেম্পারেচারে ল্যামডা এমটা হচ্ছে, অর্থাৎ ল্যামডা এম ইন্টু টি, এই প্রোডাক্টটা হচ্ছে কনস্ট্যান্ট, এই প্রোডাক্টটা হচ্ছে কনস্ট্যান্ট। এই প্রোডাক্টটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, কোথায় গেল, এই ডিসপ্লেসমেন্ট ল খুব সহজ মনে রাখা। এই কনস্ট্যান্টের ভ্যালু কত, উইন্স কনস্ট্যান্ট 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। ল্যামডা এম ভার্সেস টি গ্রাফ কি হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ল্যামডা এম ভার্সেস 1/t কি হয়, স্ট্রেট লাইন। ল্যামডা এম ভার্সেস টি হচ্ছে এরকম এই টাইপের গ্রাফ হবে, তোমার প্যারাবোলিক টাইপ। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস মনে রাখবে, আমরা যদি গ্রাফটাকে ইন্টিগ্রেশন করি, এখানে দেওয়া আছে কিনা জানি না, দেখতে হবে। হ্যাঁ, এই যে ই ল্যামডা ডি ল্যামডা, মানে যদি এরিয়া আন্ডারটা গ্রাফ বার করি, তাহলে ইন্টিগ্রেশন ই ল্যামডা ডি ল্যামডা মানে টোটাল এমিসিভ পাওয়ার। তাহলে এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা হয় ই ল্যামডা ভার্সেস ল্যামডা, তার আন্ডারে যে এরিয়া হয় সেটা কিন্তু আসলে T⁴ এর সাথে প্রপোর্শনাল। এটা অনেকবার কোশ্চেন দিয়েছে যে এরিয়ার ওপর অঙ্ক দিয়েছে,
ওখানে কিন্তু তোমাকে টেম্পারেচার রেশিও বার করতে দিয়েছে। তুমি যদি আইডিয়াটা না বোঝো যে এরিয়াটা আসলে টেম্পারেচার 4 এর সাথে প্রপোর্শনাল থাকে, তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না, বুঝতে পারবে না যে কোত্থেকে দিয়েছে। আর এই যে ইম্যাক্স অর্থাৎ ল্যামডা এম এর করসপন্ডিং যে এনার্জি, ওই ইম্যাক্সটা প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5 হয়। এই ডেটাগুলো মনে রাখবে। এর আন্ডার এরিয়া টি টু দি পাওয়ার 4 এর সাথে প্রপোর্শনাল, তাহলে এই এরিয়াটাই হচ্ছে বেসিক্যালি এমিসি পাওয়ার, মানে সিগমা টি টু দি পাওয়ার 4। আর এই যে ই ম্যাক্স সেটা প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5, ই ম্যাক্স প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5। এটা মনে রাখবে। আর এখানে সোলার কনস্ট্যান্ট, এই জিনিসগুলো মনে রাখতে হয়, কারণ এগুলো এনসিআরটির মধ্যে দেওয়া আছে ডিরেক্টলি। সূর্যের যে এনার্জি, সেটা ধরো সানের থেকে যে এনার্জিটা রেডিয়েট করছে, সেটা কতটা পোর্শন আমাদের আর্থে এসে পৌঁছাচ্ছে। তাহলে সান সে যে পাওয়ার এমিট করছে, সানের যে সোর্স, সেখান থেকে যে পাওয়ার এমিট করছে, পাওয়ার এমিটের ফর্মুলা কি হবে? সিগমা এ টি টু দি পাওয়ার 4। তাহলে সিগমা টি টু দি পাওয়ার 4 এ কত, সানের এরিয়া কত, পাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ক্যাপিটাল আর হচ্ছে সানের রেডিয়াস। আর সোলার কনস্ট্যান্ট কাকে বলে? সোলার কনস্ট্যান্ট হচ্ছে আর্থে কতটা এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইমে এসে পড়ছে আর্থের সার্ভিস। কারণ সানের যে এনার্জিটা আসছে পার ইউনিট টাইমে, সেই এনার্জিটাই কিন্তু, পাওয়ারটা কিন্তু এখানে এসে পড়ছে পুরো, কিন্তু পুরো ইন্টেন্সিটি কিন্তু পড়ছে না। ওই ইন্টেন্সিটি যদি পড়তো, ইন্টেন্সিটি যদি 1/r² ভ্যারি না করতো, তাহলে তো পৃথিবীতে বসে সব পুড়ে যেত। সানের থেকে যে পাওয়ারটা আসছে, মনে রাখবে, এটাই কিন্তু আর্থ ডিস্টেন্সে এসে পড়ছে এখানে। তাহলে এই যে পাওয়ারটা এখানে এসে পড়ছে, সেই পাওয়ারটা এখানেও আসছে, আমি যদি এনার্জি কনজারভেশন ধরি, কিন্তু সেই পাওয়ারটা অনেক বড় স্পিয়ারের ওপর চলে যাচ্ছে। সানের থেকে আর্থের যে ডিস্টেন্স, ভালো করে যারা বোঝো, এখানে খুব বোঝার ব্যাপার আছে। তাহলে সোলার কনস্ট্যান্ট পি, সেটা মানে কি? সরি, সোলার কনস্ট্যান্ট এস দিয়ে দেওয়া আছে এখানে। সোলার কনস্ট্যান্ট এস, এস এর অর্থ কি? এস এর অর্থ হচ্ছে পার ইউনিট এরিয়ায় কতটা এনার্জি সান রিসিভ করছে, সেটা আর্থ রিসিভ করছে। এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ওকে, লো বলছো। अभी क्लिक का जरूरत नहीं, बहुत सारा क्लिक कर रहा है बस। क्लिक कर এনার্জি পার ইউনিট মানে পাওয়ার পার ইউনিট এরিয়া। তাহলে আর্থে যে লোকেশন, সেই লোকেশনে কতটা এনার্জি এসে পড়ছে পার ইউনিটে পার ইউনিটে। পাওয়ার, সানের পাওয়ার কত ফর্মুলা পেয়েছিলাম? সিগমা 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4। আর এখানে যদি ও স্মলার রেডিয়াসের স্পিয়ারের উপরে একটা পয়েন্ট হয়, এটা হচ্ছে আর্থ। আর্থ কিন্তু ওই স্পিয়ারটার পুরো না, আর্থ হচ্ছে একটা পয়েন্ট। আর ধরো এখানে রয়েছে, তাহলে সেখানে কতটা এসে পড়ছে? 4 পাই স্মলার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সোলার কনস্ট্যান্ট, এস ইকুয়াল টু সিগমা ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার 4। এবার যদি আমি আর্থে কতটা পাওয়ার এসে পড়ছে পার ইউনিট, এই আর্থে কতটা এনার্জি এসে পড়ছে পার ইউনিট টাইম, সেটা যদি বার করতে চাই, তখন এই যে পুরো যে স্পিয়ারটা রয়েছে, স্পিয়ারের তো একটা, পৃথিবী যে দূরত্ব রয়েছে সেটাকে কল্পনা করে একটা বড় স্পিয়ার করেছে, কিন্তু পৃথিবীর ডাইমেনশন তো এত বড় না। পৃথিবীর ডাইমেনশন, পৃথিবী হয়তো এখানে এইটুকুনি জায়গার মধ্যে রয়েছে, তাই না? তাহলে পৃথিবী কতটা এনার্জি রিসিভ করছে? তাহলে পৃথিবীর
সারফেসে এসে পার ইউনিট এরিয়ায় এই এনার্জিটা এসে পড়ছে সোলার কনস্ট্যান্ট। তাহলে পৃথিবীতে কতটা এনার্জি এসে পড়ছে পার ইউনিট টাইমে, সেটা হচ্ছে সোলার কনস্ট্যান্টকে পৃথিবীর যে এক্সপোজ এরিয়া সেটা দিয়ে গুণ করতে হবে। এখানে কিন্তু একটা টেকনিক আছে, ভালো করে বুঝবো। সূর্য পৃথিবীর থেকে অনেক দূরে রয়েছে, ফলে সূর্য পৃথিবীর থেকে অনেক দূরে থাকার কারণে তুমি যেটাকে দেখছো এরকম স্পিয়ারের ওপর রয়েছে এনার্জিগুলো, আসলে তার যদি আমি রে ধরি, রেগুলো প্যারালাল এসে পড়ছে। আমরা সূর্য থেকে যে লাইট রিসিভ করি সেটা কিন্তু প্যারালাল, কারণ সূর্য অনেক দূরে আছে। তাহলে এই হচ্ছে আমার আর্থ। আর্থের রেডিয়াস আমি ধরে নিলাম r0। তাহলে আর্থ কতটা এনার্জি নিচ্ছে? তাহলে এখানে হচ্ছে সোলার কনস্ট্যান্ট এস মানে হচ্ছে এনার্জি পার ইউনিটে এর উপর এসে পড়ছে। তাহলে টোটাল পার ইউনিট টাইমে কতটা এনার্জি এসে পড়ছে, তাহলে এই সোলার কনস্ট্যান্টকে আর্থের এক্সপোজ এরিয়া দিয়ে গুণ করতে হবে। আর্থের এক্সপোজ এরিয়া কিন্তু মনে রাখতে হবে এখানে ঠিক হচ্ছে সার্কুলার ফ্ল্যাট সারফেস ধরতে হবে। এমন না যে টোটাল স্পিয়ারের অর্ধেক স্পিয়ারের লাইট এসে পড়ছে মানে তুমি 2πr0² ধরবে, এরকম হবে না। এখানে তোমাকে ধরতে হবে শুধুমাত্র πr0²। কারণ আমার সামনে যদি একটা বল থাকে, আমি যদি এখানে লাইট ফেলি, ওই বলটার যে প্রজেকশন হবে সেই প্রজেকশনটা কিন্তু একটা সার্কেল হবে। তাহলে আমার যে লাইটটা এসে রিসিভ হচ্ছে সমস্ত সার্ফেসের যে সবকটা পয়েন্ট, সবাই তো পারপেন্ডিকুলার রিসিভ করছে না। তাহলে আমি যদি সমস্ত এরিয়ার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে নিই, ওটা আসলে এর যে সার্কেলের এরিয়ার সাথেই সমান হবে। তার মানে আর্থ কতটা এনার্জি রিসিভ করছে, এনার্জি রিসিভড বাই আর্থ পার ইউনিট টাইম কতটা রিসিভ করবে, সেটা আসলে হচ্ছে সোলার কনস্ট্যান্ট ইন্টু আর্থের যে ফ্ল্যাট সারফেস এরিয়া যেটা πr0²। এটা কিন্তু নিটে অনেকবার এই অঙ্কটা এসে গেছে। আবার এসের ভ্যালু কত? এসের ভ্যালু তোমরা মনে করে দেখো, সিগমা ইন্টু ক্যাপিটাল আর বাই স্মল আর তার স্কোয়ার ইন্টু t⁴ ইন্টু πr0²। এখানে অনেকগুলো আর এসে গেল না? প্রত্যেকটা আর এর সিগনিফিকেন্স বোঝো। ক্যাপিটাল আর হচ্ছে আর্থের সানের রেডিয়াস, স্মল আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ, আর ক্যাপিটাল r0 হচ্ছে রেডিয়াস অফ আর্থ। তিনটা আর কিন্তু অনেক আর চলে এসেছে, আর এই আর এর সিগনিফিকেন্স গুলো বুঝতে পারবো। তাহলে আর্থে যে এনার্জি এসে পড়ে সেটা কিন্তু আর্থের সার্কুলার এরিয়াটা ধরতে হবে, কখনোই কিন্তু 4πr² বা ধরা যাবে না। 4πr² আমরা এখানে কেন ধরেছি, এগুলো হচ্ছে স্পেরিক্যাল সারফেসের উপরে সব দিকে এনার্জিটা গিয়ে পড়েছে, কিন্তু তার মধ্যে আর্থ হচ্ছে ছোট্ট একটা পয়েন্ট। তাহলে ওর মধ্যে যে এনার্জি এসে পড়বে ওগুলো নিয়ারলি প্যারালাল রেগুলো, ফলে সেখানে এক্সপোজ এরিয়া হিসেবে সার্কেল ধরতে হবে। সার্কেল না ধরলে অঙ্কটা ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে মনে রাখবে এই পরিমাণ এনার্জি পার ইউনিট টাইমে আর্থ রিসিভ করে টোটাল সানে। সোলার কনস্ট্যান্ট থেকে সানের টেম্পারেচার বার করার ফর্মুলা হচ্ছে 5800। এখান থেকে ভ্যালুটা আসবে 5800 কেলভিন, যেটা মনে রাখতে পারো। পরের দিন আমরা থার্মালটা পুরো কমপ্লিট করে দেবো, ট্রান্সমিশন ছোট্ট পার্ট আর হচ্ছে বলবো কি যেন আমাদের বাকি আছে, ওই কান্ডি থিওরি এটা